অর্পিতা তার স্বামী, ননদ, শাশুড়িমা এবং শ্বশুরমশাইকে নিয়ে এক অত্যন্ত ধনী পরিবারে বসবাস করে। অর্পিতার স্বামী শুভ্র অনেক বড় ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে থাকে। কিন্তু অর্পিতা এবং তার ননদ রিয়া দুজনেই শপিং পাগল হওয়ায় তারা প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকা শপিং করে টাকার অপচয় করে। এমনই একদিন হইচই করতে করতে অর্পিতা এবং রিয়া দুজনে বাড়ির মধ্যে প্রবেশ করে। তাদের পেছনে দুজন শপিং মলের ডেলিভারি বয় বিশাল বিশাল শপিং ব্যাগ, জামা কাপড়, দামি দামি ব্র্যান্ডের জুতা এবং ডিজাইনার মেকআপ বাক্স নিয়ে ভেতরে ঢুকে আসে। ওরে বাবা, বৌমা, তোমরা আবার এসব কি বহর নিয়ে ঢুকছো? আর এই লোকগুলো পেছনে কি সব বিশাল বিশাল শপিং ব্যাগ নিয়ে আসছে? ঘরে হাঁটার মতো জায়গা আছে? আর উফ মা, আপনি না একদমই বুঝতে চান না। আজকে শপিং মলে একটা স্পেশাল বুটিক এক্সিবিশন ছিল। এই কাঞ্জিবরম শাড়িটা দেখুন, খাঁটি সোনার জলে বোনা পাড়, মাত্র 1.5 লক্ষ টাকা নিয়েছে। আর এর সাথে ডিজাইনার হীরের কাজের লেহেঙ্গাটা মাত্র 2.5 লক্ষ টাকা। কত? 1.5 লাখ আর 2.5 লাখ টাকা? কাপড়ের টুকরো কিনতে তোমরা 4 লক্ষ টাকা উড়িয়ে দিলে? তোমাদের কি মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে? উফ বাবা, তুমি একদম ব্যাকডেটেড। ফ্যাশন সেন্স বলতে তো কিছুই নেই তোমার। আর শাড়ি লেহেঙ্গা ছেড়ে দাও, এই ডায়মন্ড ইনফিউজ মেকআপ বক্সটা দেখো, প্যারিস থেকে ইম্পোর্ট করা আন্তর্জাতিক ব্র্যান্ডের লিমিটেড এডিশন, মাত্র 1,20,000 টাকা নিয়েছে। এটা মুখে লাগালে ত্বকে কোনোদিন বয়সের ছাপই পড়বে না। 1,20,000 টাকার মুখে মাখার ক্রিম, তোমাদের মুখে আগুন দিতে ইচ্ছা করছে আমার। প্রতিদিন তোমরা বেরোবে আর লাখ লাখ টাকার ফালতু শাড়ি, গহনা, প্রসাধন কিনে আনবে। গত পরশুই তো 5 লক্ষ টাকা দিয়ে কি আনলে যেন? আরে মা, ওটা তো ছিল 7 লক্ষ টাকার ওই ইতালিয়ান মার্বেল টপের ডাইনিং টেবিল, আর তার সাথে ম্যাচিং 4 লক্ষ টাকার মাসাজ চেয়ার। কিন্তু আমাদের আগের সেগুন কাঠের ডাইনিং টেবিলটা তো মাত্র 2 বছরের পুরানো, ওটা তো একদমই নতুন ছিল। আর ওটা সরিয়ে ঘরটাকে তোমরা রাজপ্রাসাদ বানাতে গিয়ে গোদাম ঘর বানিয়ে ফেলেছো তো। পুরানো জিনিস পুরানোই হয় বাবা, স্ট্যাটাস মেনটেন করতে হয় তো। অর্পিতা বৌদি না থাকলে আমি তো বুঝতেই পারতাম না রিয়েল হাই সোসাইটি লাইফ কাকে বলে। এভাবেই রিয়া এবং অর্পিতা কারোর কোনো কথাতেই পাত্তা দেয় না। তারা নিজেদের শপিং করা জিনিসগুলো ঘরে নিয়ে চলে যায়। পরের দিন সবাই যখন ডাইনিং টেবিলে খাবার খেতে বসে, তখনও পর্যন্ত রিয়া এবং অর্পিতা খেতে না বসে নিজেদের ফোনে ব্র্যান্ডেড জুয়েলারি এবং অনলাইন শপিং সাইটেই ব্যস্ত থাকে। ইয়েস ইয়েস, পেয়ে গেছি রিয়া, সেই গোল্ড জুয়েলারির এক্সক্লুসিভ কালেকশনটা পেয়ে গেছি। সত্যি বৌদি, বুক করতে পেরেছো ওই 4.5 লক্ষ টাকার অ্যান্টিক গোল্ডের হার সেটটা? কি 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 বললে? 4.5 লাখ টাকার হারের সেট? তোমার তো আলমারিতে অলরেডি ডজন খানেক সোনার হার পড়ে আছে রিয়া। উফ বাবা, ওগুলো তো পুরানো ডিজাইন। আগামী সপ্তাহে আমার বোনের বিয়ে, সেখানে যদি আমরা একই ডিজাইনের হার না পরি তবে আমাদের ইজ্জত থাকবে? আমরা দুটো একই সেট বুক করেছি, মোট 9 লক্ষ টাকা। স্টপ ইট অর্পিতা, জাস্ট স্টপ ইট। মাথা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে? 9 লাখ টাকা দিয়ে আবার একই গহনা? এর আগেই তো গত মাসে 3 লক্ষ টাকার ডায়মন্ডের ইয়ারিং কিনলে। শুভ্র, তুই এদের হাতে ক্রেডিট কার্ড দেওয়া বন্ধ কর বাবা, এরা তোকে পথে বসাবে। কালকেই দেখলাম ড্রয়িং রুমের জন্য 2.5 লক্ষ টাকার 80 ইঞ্চির একটা স্মার্ট টিভি নিয়ে এসেছে, যেখানে ঘরে আগেই 60 ইঞ্চির একটা 4K টিভি ছিল। উফ মা, ওলেড টিভির ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো। পুরানো টিভিটা তো আমরা কাজের মাসিকে দিয়ে দেবো ভেবেছি। কাজের মাসিকে 1.5 লাখ টাকা টিভি দেবে? তোমাদের কোনো আক্কেল বিবেচনা আছে? দাদার আয়ে লাফাতে লজ্জা করে না? তোমরা কিন্তু সবসময় আমাদের আনন্দ নষ্ট করো। শুভ্র, তুমিও আজকাল মা বাবার কথাই সায় দিচ্ছ। আমরা কি বাজে খরচ করছি? এগুলো সব আমাদের লাইফস্টাইলের অংশ। লাইফস্টাইল নাকি সর্বনাশের পথ? শোনো অর্পিতা, কাল থেকে যদি কোনো অহেতুক দামি শাড়ি, পারফিউম বা জুয়েলারির বিল আমার কাছে আসে, আমি কিন্তু পেমেন্ট দেবো না। শুভ্রর কথা শুনে অর্পিতা এবং রিয়া 2-1 দিনের জন্য নিজেদের শপিং বন্ধ রাখে। কিন্তু হঠাৎই একদিন আবার বাড়ির দরজায় 4-5 জন নামি দামি জুয়েলারি এবং হোম অ্যাপ্লায়েন্স দোকানের ডেলিভারি লোক এসে হাজির হয়। তাদের হাতে দামি কাঠের বাক্স এবং বড় বড় কার্টন থাকে। স্যার, শুভ্র রায় সাহেবের বাড়িটা কোনটা? 9 লক্ষ টাকার অ্যান্টিক সোনার হার সেট, আর 3 লক্ষ টাকার প্রিমিয়াম হেয়ার ড্রায়ার, আর 4 লক্ষ টাকার স্মার্ট ফ্রিজ আছে। পেমেন্ট সোয়াইপ করতে হবে। ওরে বাবা রে, 16.5 লাখ টাকার পার্সেল একদিনে আবার? অর্পিতা, রিয়া, তোমরা নামবে?
নাকি আমি ওপর থেকে ঝাঁপ দেব? তোমরা কি পুরো পরিবারটাকে বিক্রি করে দেবে? আসুন আসুন, ভেতরে আসুন। শুভ্র, শুভ্র কোথায় গেল? তাড়াতাড়ি ক্রেডিট কার্ডটা সোয়াইপ করে দাও তো। শুভ্র ঘর থেকে ল্যাপটপ বন্ধ করে রাগে লাল হয়ে বাইরে বেরিয়ে আসে। আপনারা এগুলো সব ফেরত নিয়ে যান, আমরা কোনো অর্ডার নিচ্ছি না। দাদা, তুমি এটা করতে পারো না। কত কষ্ট করে লিমিটেড এডিশনের হেয়ার কেয়ার সেট আর এই স্মার্ট ফ্রিজটা আমরা বুক করেছি জানো? আমাদের বাড়িতে অলরেডি দুটো ফ্রিজ আছে, আবার নতুন ফ্রিজ কেন? আর 16.5 লাখ টাকার ফালতু জিনিস কেনার মানসিকতা আমার নেই। শুভ্র, তুমি সবার সামনে আমার অপমান করছো। তোমার কাছে টাকা আছে বলেই তো আমরা কিনছি। তুমি কি চাও না তোমার স্ত্রী আর বোন শহরের সবচেয়ে দামি গহনা আর জামা কাপড় পরুক? দামি গহনা দিয়ে কি হবে যদি তোমাদের বুদ্ধি শুদ্ধি না থাকে? শুভ্র দিন রাত এক করে খাটছে বলেই আজকে তোমরা উড়ছো। বিমল, তুমি কিছু বলো। আমি আর কি বলবো সুদেশ না, আমার তো মনে হয় এদের দুজনকে কোনো মানসিক নিরাময় কেন্দ্রে পাঠানো দরকার। বাজারে কত অভাবী মানুষ, আর এরা সোনা হিরে ইলেকট্রনিক্সের জিনিস কিনে ঘরটাকে দোকান বানিয়ে দিচ্ছে একেবারে। আমি এই গহনার ফ্রিজ ফেরত পাঠাতে পারবো না। ফেরত পাঠালে আমি খাওয়া দাওয়া বন্ধ করে বাপের বাড়ি চলে যাব। ঠিক আছে অর্পিতা, পার্সেলগুলো রাখো, আমি শেষবারের মতো পেমেন্ট করে দিচ্ছি। কিন্তু মনে রেখো, অন্ধ অপচয়ের পরিণতি কখনো ভালো হয় না। এভাবে দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই তাদের বাড়ির ড্রয়িং রুম কোনো দামি শোরুম বা শপিং মলের মতো হয়ে ওঠে। সোফায় দামি রেশমি শাড়ি এবং ডিজাইনার ড্রেসের স্তূপ দেখতে পাওয়া যায়। নতুন চকচকে আসবাবপত্র ভর্তি, আর ড্রেসিং টেবিলে লক্ষ টাকার মেকআপ ব্র্যান্ডের শাড়ি। একদিন অর্পিতা এবং রিয়া কিট্টি পার্টির বন্ধুদের ডেকে এনে নিজেদের সমস্ত সংগ্রহ দেখাতে শুরু করে। বুঝতেই পারছো শিউলি, এই কাঞ্জিভরমটা কিন্তু কাস্টম ডিজাইনারকে দিয়ে বানানো। আর এই ডায়মন্ডের ইয়াররিংসটা একদম সাউথ আফ্রিকান ডায়মন্ড। হ্যাঁ, আমাদের কোনো জিনিসের অভাব নেই। দাদা যা ইনকাম করে আমরা দুই ননদ বউ মিলে শেষ করতেই পারি না। লাইফ শুড বি লাক্সারিয়াস। ঘরের বাইরে বারান্দায় দাঁড়িয়ে শুভ্র এবং তার চার্টার্ড অ্যাকাউন্ট বন্ধু অনিরুদ্ধ সমস্ত কিছু দেখতে থাকে। শুভ্র, তুই কিন্তু আবার বিপদে পড়তে যাচ্ছিস। ওদের ওই আনলিমিটেড কেনাকাটার কারণে তোর ক্যাশ ফ্লো আর ব্যাংকের লিকুইড প্রসেস, ক্রেডিট কার্ডের সীমাও কিন্তু পার হয়ে গেছে। আমি জানি অনিরুদ্ধ, উপদেশ দিয়ে ঝগড়া করে কিংবা হাত জোর করে কোনো তো লাভ হয়নি। ওদের ওই শপিং এর নেশা এখন ব্যাধিতে পরিণত হয়েছে, আর ওদের একটা চরম শিক্ষা দেওয়াও দরকার। কিন্তু তুই কি সত্যি ওই ব্যাংক রাশি আর বাজেয়াপ্তের অভিনয়টা করবি? এতে কিন্তু কাকা বাবু আর কাকিমা ভয় পেয়ে যেতে পারেন। আমি বাবা মাকে সব বুঝিয়ে রাজি করিয়েছি। অর্পিতা আর রিয়াকে যদি আজ থামানো না যায়, তবে আগামী দিন ওরা পুরোপুরি পরিবারকে পথে বসাবে। তাই কাল সকালে আমাদের প্ল্যান এক্সিকিউট করতে হবে। পরের দিন সকালে ড্রয়িং রুমে বিমলবাবু এবং সুদেষ্ণা দেবী গম্ভীর মুখে বসে থাকে। অর্পিতা এবং রিয়া সবে ঘুম থেকে উঠে চা হাতে সেখানে আসে। এমন সময় শুভ্র এবং অনিরুদ্ধ ভেতরে ঢোকে। শুভ্র চোখ লাল, জামা কাপড় অগোছলো। তাকে দেখে মনে হয় তার উপর দিয়ে যেন বিরাট কোনো ঝড় বয়ে গেছে। শুভ্র হাত থেকে একটা অফিসিয়াল ফাইল টেবিলের উপর আছড়ে ফেলে বলে, সব শেষ হয়ে গেল বাবা, আমরা একদম দেউলিয়া হয়ে গেলাম। কি হয়েছে শুভ্র? কি বলছিস তুই? কি হয়েছে শুভ্র? সকাল সকালে তো ভয় দেখাচ্ছ কেন? কোনো নতুন ক্লায়েন্ট হাতছাড়া হলো নাকি? ক্লায়েন্ট হাট ছাড়া অর্পিতা, আমার কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে গেছে, সব শেষ। ব্যাংক থেকে নোটিশ এসেছে। কি যে বলো না দাদা, কালকে রাতেও তো তোমার অ্যাকাউন্ট ভরা ছিল। শুভ্র সত্যি বলছে, আপনাদের গত কয়েক মাসের অনিয়ন্ত্রিত শপিং, গহনা, দামি ইলেকট্রনিক্স আর ফার্নিচারের কোটি কোটি টাকার বিল মেটাতে গিয়ে শুভ্র কোম্পানির ক্যাশ রিজার্ভ খালি করে ফেলেছিল। তারপর ব্যবসায়ী একটা লস হয়, ব্যাংক আজ সকাল থেকে সব অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। এই কথা শুনে অর্পিতা এবং রিয়া প্রচন্ড ভয় পেয়ে যায়। অ্যাকাউন্ট ফ্রিজ মানে? আমার ক্রেডিট কার্ড কাজ করবে না? আমি যে আর 4 লক্ষ টাকার একটা প্ল্যাটিনামের ব্যাঙ্গেলস বুক করে রেখেছি। প্লাটিনামের ব্যাঙ্গেলস? অর্পিতা, তুমি কি সত্যি পাগল? আমাদের এই বাড়িটা ব্যাংক শেষ পর্যন্ত বাজেয়াপ্ত করতে এসেছে। ব্যাংকের রিকভারি টিম আর 10 মিনিটের মধ্যে বাড়ি সিজ করতে আসবে। আমাদের কাছে 1 টাকাও ক্যাশ নেই। ওরে শুভ্র, আমাদের কি শেষ বয়সে ফুটপাতে শুতে হবে? আমার সাদের বাড়িটা চলে যাবে। না না বাবা, এসব কি বলছো? আমার দামি জামা কাপড়, আইফোন, মেকআপ কিট সব কিনে নেবে? শুধু জামা কাপড় নয়, আপনাদের কেনা সমস্ত সোনা হীরের গহনা, দামি মার্বেল ফার্নিচার, টিভি, ফ্রিজ সব ব্যাংক নিলাম করবে শুভ্রর কোটি কোটি টাকা ঋণ মেটানোর জন্য। প্লিজ প্লিজ, আমার এই কাঞ্জিবরম শাড়িগুলো আর ডায়মন্ড সেটটা নেবেন না। এগুলো আমি কত ভালোবেসে কিনেছি। ম্যাডাম, আপনার এই কাপড়ের গাদা আর গহনা বিক্রি করে ব্যাংকের কিছু টাকা উঠবে।
আগামী 1 ঘন্টার মধ্যে আপনারা ঘর খালি করে দিন। বাড়ি খালি করে আমরা কোথায় যাব? দাদা, তুমি কিছু করো। মা, তুমি বাবাকে কিছু বলো না। এখন অনুশোচনা করে কি হবে? চলো রাস্তায় গিয়ে বসতে দেওয়া প্ল্যাটফর্মে কোনো পলিথিন খাটিয়ে থাকি, অপচয়ের ফল তো ভুগতেই হবে। এমন অবস্থায় অর্পিতা এবং রিয়া একেবারে ভেঙে পড়ে। তারা দুজনেই বসে অঝোর নয়নে কাঁদতে শুরু করে। আমি আর কোনোদিনও শপিং করব না, কোনোদিনও না। এই সোনা, হিরে, দামি শাড়ি আমার জীবন ছারখার করে দিয়েছে। শুভ্র, তুমি আমার সব গহনা, সব শাড়ি, আসবাবপত্র বেচে দাও। বেচে দিয়ে ব্যাংকের ঋণ মেটাও। আমরা না হয় একটা সাধারণ সুতির শাড়ি পরে একবেলা খেয়ে থাকবো। হ্যাঁ দাদা, আমার এইসব জুতা, মেকআপ, আইফোন বিক্রি করে দাও। আমারও আর কিচ্ছু লাগবে না। আমি সাধারণ থালায় ভাত খাবো। তবুও আমাদের এই ঘরটা বাঁচাও তুমি। এমন অবস্থায় শুভ্র, বিমলবাবু এবং সুদেষ্ণা দেবী একে অপরের দিকে তাকায়। তোমরা সত্যি বলছো? নিজেদের ভুল বুঝতে পেরেছো? সত্যি বলছি শুভ্র, শতবার সত্যি বলছি। টাকার যে কত দাম আর অপচয়ের শাস্তি যে কত ভয়াবহ হতে পারে তা আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। আমাদের ক্ষমা করে দাও। দাদা, আমি শপথ করছি, আজ থেকে আমি আর 1 টাকাও অপ্রয়োজনে নষ্ট করব না। হাত খরচের টাকা থেকেও সঞ্চয় করব। অনিরুদ্ধ, তোমার ব্যাংক অফিসারের ড্রামাটা কিন্তু বেশ চমৎকার ছিল। ড্রামা? ড্রামা মানে কি বলছো তুমি? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ মা অর্পিতা, শুভ্র দেউলিয়া হয়নি, আর আমাদের বাড়িও বাজেয়াপ্ত হচ্ছে না। কি দাদা, তুমি এতক্ষণ ধরে মিথ্যা বলছিলে? তোমরা সবাই মিলে আমাদের সাথে নাটক করলে? হ্যাঁ, মিথ্যা কথা বলেছিলাম, কেননা তোমাদের এই শপিং এর নেশাটা ছাড়ানোর জন্য এই শক থেরাপিটা খুব দরকার ছিল। আমি যদি এই মিথ্যাটা না বলতাম তাহলে কাল সত্যি সত্যি তোমরা আমাদের পথে বসাতে। এমন কথা শুনে অর্পিতা এবং রিয়া ভীষণই লজ্জায় পড়ে। সেদিন তারা প্রথমবারের মতো নিজেদের ভুল বুঝতে পারে। তাই পরের দিন থেকেই তারা টাকা অপচয় করে অপ্রয়োজনীয় জিনিসপত্র কেনা বন্ধ করে দেয়, যা দেখে তাদের পরিবারের লোকেরা খুবই খুশি হয়। কয়েক সপ্তাহ আগে রিঙ্কির বিয়ে নীলের সঙ্গে হয়েছিল। রিঙ্কির শাশুড়ি মা কল্পনা দেবী অনেক কৃপণ প্রকৃতির মানুষ ছিল, তাই জন্য রিঙ্কির একটুও ভালো লাগতো না। একদিন রিঙ্কি তার মাকে ফোন করে বলে, মা, এ আমার কোন ঘরে বিয়ে দিয়ে দিয়েছো তোমরা? আমার শাশুড়ি মা এত কিপটে, তোমাকে কি বলবো। 1 টাকা খরচ করার আগেও 100 বার ভাবে। আরে ঠিক আছে মা, সব শাশুড়ি মায়েরাই একটু ওরকম হয়। এটা তো ভালোই, খারাপ কি? সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে মা। আর তোর বর কেমন? হ্যাঁ মা, নীল তো অনেক ভালো। ও আমাকে অনেক ভালোবাসে, আমার অনেক কেয়ারও করে। প্রবলেম তো শুধু এই কঞ্জুস বুড়িকে নিয়ে। এই চুপ, এ আবার কিরকম কথা রে রিঙ্কি? আমি এই শিক্ষা দিয়েছি তোকে? তোর শাশুড়ি মা তোর মায়ের মতোই তো। মেয়েদের সবকিছু একটু মানিয়ে গুছিয়ে নিতে হয় রে। তোর শাশুড়ি মা যা বলবে তাই শুনবি, এতেই তোর ভালো হবে। রিঙ্কি তার মায়ের সঙ্গে কথাই বলছিল, তখন ওখানে তার শাশুড়ি মা কল্পনা দেবী চলে আসে। রিঙ্কি তার শাশুড়ি মাকে দেখতে পেয়ে ভয়ে ফোন কেটে দেয়। কি হলো? কার সঙ্গে গুজুর গুজুর ফুসুর ফুসুর হচ্ছিল এতক্ষণ ধরে? আমি একটু আমার মাকে ফোন করেছিলাম, কিন্তু বেশিক্ষণ তো কথা বলিনি মা। ও আচ্ছা, তাই বলি। তা কি কথা বলছিলে শুনি? নিশ্চয়ই আমার নামে নালিশ করছিলে। আর হ্যাঁ, তোমার ফোনে তো রিচার্জ শেষ হয়ে গেছিল, তাহলে তোমার মাকে ফোন করলে কি করে তুমি? আমি আপনার ছেলেকে রিচার্জ করতে বলেছিলাম বলে ও অফিস যাওয়ার সময় রিচার্জ করে দিয়েছে। 3 মাসের জন্য আনলিমিটেড কল আর ডেইলি 2 GB ডেটা, 699 টাকা। কি 700 টাকা দিয়ে রিচার্জ করার কি দরকার ছিল? তুমি তো দেখছি এই ফোনের পেছনেই আমার ছেলে সব ইনকাম বরবাদ করে দেবে। কি দরকার ছিল রিচার্জ করার? আমার ফোনে তো রিচার্জ ছিল, আর নীলের ফোনেও তো সবসময় রিচার্জ থাকে। হ্যাঁ মা, কিন্তু আমি বাড়িতে 2টো ফোন রিচার্জ করলেই যথেষ্ট। তুমি আর নীলকে তোমার ফোন রিচার্জ করতে বলবে না। তোমার মায়ের সঙ্গে কথা বলার হলে আমার ফোন ব্যবহার করবে। কি বললাম কানে গেল? নাকি আমার ফোন থেকে তোমার মায়ের সঙ্গে কথা বললে তোমার অসুবিধা হবে? না মা, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। বেশ কয়েকদিন এভাবেই কেটে যায়। একদিন, নাও বৌমা, খেয়ে নাও,
সকালবেলার রুটি বেঁচে গিয়েছিল বলে দুপুরে আর রান্না করিনি আমি। রুটি আছে, আচার দিয়ে খেয়ে নাও। রিঙ্কি খেতে বসে পড়ে, কিন্তু সে খেতে পারে না। কি হলো কি? সকালবেলা রুটি খেলে মরে যাবে না? বসে কি চিন্তা করছো? খেয়ে নাও। না না মা, এমনটা একেবারেই নয়। আমার সকাল থেকে শরীরটা খুব খারাপ লাগছে, কেমন যেন বমি বমি পাচ্ছে। নাও এবার। সকালবেলা রুটি খেতে দিয়েছি বলে তুমি তো ভালোই নাটক শুরু করে দিয়েছো। হ্যাঁ, তোমাকে তো দেখে আমার একটু মনে হচ্ছে না যে তুমি অসুস্থ। খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। না মা, আমি সত্যিই রিঙ্কি কথা বলতে বলতেই বমি করতে শুরু করে দেয়। সে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচের রুমে গিয়ে শুয়ে পড়ে। কল্পনা দেবী তার ঘরে গিয়ে বলে, তোমার যখন শরীর খারাপ লাগছিল তখন তো সকালবেলাই বলে দিতে পারতে। আমি তাহলে তোমার ভাগের রুটিগুলো বানাতাম না। খাবারগুলো নষ্ট হবে তো এবার। না মা, আপনি চিন্তা করবেন না, আমি ওই রুটিগুলো রাতে খেয়ে নেব। আমার শরীরটা সত্যিই খুব খারাপ লাগছে মা, কিছু ভালো লাগছে না আমার। হুঁ, 2-3 বার বমি করে তুমি তো বিছানায় ধরে নিলে। হ্যাঁ, যেন আর কারোর বমি হয় না। তোমার মতো বয়সে আমি চাষবাস করতাম। হ্যাঁ, বস্তা বস্তা ধান সিদ্ধ করতাম। সবই তোমার নাটক, আমি ভালো করেই জানি। এই বলে কল্পনা দেবী সেখান থেকে চলে যায়। রাতে নীল বাড়ি এসে রিঙ্কির অসুস্থতার কথা জানতে পেরেই সে একটা ডাক্তারকে বাড়িতে ডাকে। ডাক্তার রিঙ্কিকে চেক আপ করার পর বলে, কনগ্রাচুলেশন মিস্টার নীল, আপনি বাবা হতে চলেছেন। আপনার ওয়াইফের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, প্রত্যেক মাসে মাসে আমার কাছে নিয়ে গিয়ে চেক আপ করিয়ে আসবেন। রিঙ্কি প্রেগনেন্ট জেনে নীল ও কল্পনা দেবী অনেক খুশি হয়। রিঙ্কি, তুমি আজকে আমাকে পৃথিবীর সবচেয়ে বড় খুশির খবর দিলে। আমি মিষ্টি আনতে যাচ্ছি। আমি সারা পাড়ায় আজকে মিষ্টি বিলি করব, সবার মিষ্টি মুখ করব। আরে আরে, এখন মিষ্টি খাওয়ানোর কি দরকার? বাচ্চা হলে তো সেই সবাইকে মিষ্টি খাওয়াতেই হবে। এখন 1 টাকাও ফালতু খরচ করিস না বাবা। বাচ্চা কাচ্চা হবে, এখন টাকা জমিয়ে রাখ, পরে কাজে আসবে। আচ্ছা মা, ঠিক আছে, তাই হবে। দেখতে দেখতে 5 মাস কেটে যায়। মা, আমার সব মেডিসিন শেষ হয়ে গেছে, শুধু ক্যালসিয়ামের ওষুধটাই আছে। এই যে প্রেসক্রিপশন, এই ওষুধগুলো এনে দিন না আমাকে। আরে বৌমা, তোমাকে আর কতবার বলবো, এসব ওষুধ খেয়ে কিছু হয় না। আমাদের সময় আমরা কোনো ওষুধ খাইনি, এসবের কোনো প্রয়োজন পড়ে না। ডাক্তারগুলো শুধু শুধু টাকা খরচ করানোর জন্য এসব করে। রিঙ্কি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে আরো 2-3 মাস কেটে যায়। একদিন, মা, আমার সকাল থেকে পেটটা অনেক ব্যথা ব্যথা করছে, কেমন যেন একটা হচ্ছে। 6 মাস হয়ে গেছে ডাক্তার দেখিয়েছি, চলুন না আজকে একবার ডাক্তার দেখিয়ে আসি। আরে বাবা, তুমি আবার শুরু করলে? তুমি কি টাকা খরচ করানো ছাড়া আর কোনো কাজ পাও না? ডাক্তার দেখিয়ে হবে কি? সেই তো গাদা গাদা ফিস নেবে আর রাশি রাশি ওষুধ লিখে দেবে। কিন্তু মা, আমার খুব কষ্ট হচ্ছে আর অনেক ভয়ও করছে। কষ্ট তো হবেই, একটু সহ্য করতে হবে তো। অত সহজে কি মা হওয়া যায়? আমরা কি কম কষ্ট করেছি? আমাদের সময় অত ডাক্তার বুদ্ধি ছিল না। হ্যাঁ, যাও ঘরে গিয়ে রেস্ট করো, ঠিক হয়ে যাবে। আমার একটা কাজ আছে, আমি পরে কথা বলছি। এই বলে কল্পনা দেবী বাইরে চলে যায়। কিন্তু আস্তে আস্তে রিঙ্কির পেটের ব্যথা আরো বেড়ে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায়। বাড়িতে তখন কেউ ছিল না। কয়েক ঘন্টা পর কল্পনা দেবী বাড়ি ফিরে আসে। সে রিঙ্কিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে অনেক ভয় পেয়ে যায়। বৌমা, কি হয়েছে তোমার? বৌমা, কথা বলো, চোখ খোলো। এবার কি হবে? আমি একা একা কি করব? হ্যাঁ, নীলকে একটা ফোন করি, বৌমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। কল্পনা দেবী নীলকে ফোন করতে গিয়ে তার মনে পড়ে যে তার ফোনের রিচার্জ 10 দিন আগেই শেষ হয়ে গেছে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে পাশের বাড়ির কয়েকজনের সাহায্য নিয়ে রিঙ্কিকে হসপিটালে নিয়ে যায়। কল্পনা দেবী হসপিটালের ফোন থেকে নীলকে ফোন করে ডেকে নেয়। আপনারা মূর্খ নাকি? কি বলেছিলাম আমি? মাসে মাসে এসে চেক আপ করাতে। হাতে গুনে 1বার কি 2বার নিয়ে এসেছিলেন। পেশেন্টকে কোনো মেডিসিনও খাওয়াননি।
মেডিসিন তো দূরের কথা, ভালো খাবারও তো খাওয়াননি। কেন ডাক্তারবাবু, আমার ওয়াইফের কি হয়েছে? ও ঠিক আছে তো? মা এবং বাচ্চা দুজনেরই ক্রিটিক্যাল সিচুয়েশন। আমি জানি না ওদের বাঁচানো সম্ভব হবে কিনা, আমি চেষ্টা করছি। নীল এবং কল্পনা দেবী খুব টেনশনে পড়ে যায়। ডাক্তার অনেক চেষ্টা করে রিঙ্কিকে বাঁচাতে সক্ষম হলেও তার বাচ্চাকে বাঁচাতে সক্ষম হতে পারে না। রিঙ্কির জ্ঞান ফিরে আসলে সে অনেক কান্নাকাটি করে। এসব তোমার জন্য হয়েছে মা। তোমার কিপটেমির জন্য আমার বাচ্চা পৃথিবীতে আসার আগেই মারা গেল। এবার তুমি হ্যাপি তো মা? আমাদের আর একটা টাকাও খরচ হবে না। তুমি খুব খুশি বলো? এমন বলিস না বাবা, আমি ইচ্ছে করে কিছু করিনি। আমি কি জানতাম নাকি এসব হবে? চুপ করো, আমরা আর তোমার সঙ্গে থাকবো না। তুমি টাকা ছাড়া কাউকেই ভালোবাসতে পারোনি, আর পারবেও না। টাকার দরকার তো তোমার, আমি প্রতি মাসে মাসে তোমাকে টাকা পাঠিয়ে দেব। না বাবা, আমার কিচ্ছু চাই না। আমি আমার ভুল বুঝতে পেরেছি রে বাবা। আমাকে ছেড়ে যাস না তোরা। আমি তোদের ছাড়া থাকবো কিভাবে? নীল, মাকে ক্ষমা করে দাও। সন্তান হারানোর কষ্ট আমি অনেক ভালো করেই বুঝতে পারছি। আমি চাই না মা তোমাকে ছাড়া থাকুক, মা কষ্ট পাক। আমি এটা চাই না। ক্ষমা করে দাও মাকে। রিঙ্কির কথায় নীল তার মাকে ক্ষমা করে দেয়। কল্পনা দেবী তার কিপটেমি করা চিরতরে বন্ধ করে দেয়। 2 বছর পর রিঙ্কি একটি মেয়ের জন্ম দেয়। তারা সবাই মিলে হাসি খুশি জীবন কাটাতে থাকে।